মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাস্করদার ৩৫ বছরের অভিনয় জীবন, সিনেমা, টেলিভিশন, শুরু সিনেমা দিয়ে। হ্যাঁ, শুরু অ্যাকচুয়ালি আমার 85 এ স্টার্ট। শুরুটা হয়েছিল কিন্তু এতে টিভিতে টিভি দিয়ে। হ্যাঁ। তা বিভাস চক্রবর্তীর পরিচালনায় সমরেশ মজুমদারের লেখা উৎসবের রাত বলে একটা গল্প হয়েছিল। সেখানে সৌমিত্রবাবু ছিলেন, তৃপ্তি মিত্র ছিলেন। ইনফ্যাক্ট ওটা আমার ডেবিউ ছিল, সব্যসাচী চক্রবর্তীর ডেবিউ ছিল, আর খেয়ালি দস্তিদারেরও ডেবিউ, মানে ফার্স্ট কাজ। তো তারপরে অনেকদিন পরে যখন আমি কম্পিউটার নিয়ে লেখাপড়া করছি, প্লাসে চাকরিতেও আমি ঢুকেছি, তখন এলো বউরানী বলে একটা ছবি, ভবেশ কুণ্ডু, বউরানী। তা ঠাকমা মা যেটা হয় আর কি, ছেলে চাকরি পেয়ে গেছে, সে আবার ওটা ছেড়ে দিয়ে, একটা বাড়া ইনকাম ছেড়ে দিয়ে কম্পিউটারের, সে চলে যাবে অভিনয় জগতে, যেটা আনসার্টেন লাইন। তো বাবা একমাত্র আমার সঙ্গে ছিল। বাবা বলেছিল যে তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও, ডোন্ট মিস দ্য বাস। সদ্য দাদু হয়েছে ভাস্করদা। হ্যাঁ, বাড়িতে তো খুশির সময়। খুশির সময়, নিঃসন্দেহে খুশির সময়, কিন্তু যাকে নিয়ে খুশিটা হবে, নাতি, কারণ ছেলে এখন বোম্বেতে থাকে, মুম্বাইতে ওখানে সেটেল, ওখানেই বিজনেস করছে, ওখানেই সেটেল। তো ওর সঙ্গে সঙ্গে গেছে। এখন ভিডিও কল আছে, সব থেকে ভালো, ভিডিও কলে কথা বলা যায়, দেখা যায়, ওতেই মানে ও আমায় চিনছে হয়তো যে এই লোকটা ওর দাদু। Absolutely. He is one of the nicest person you'll meet in the world of film or television. ক লেখা আছে, বাড়ির নিরাপত্তার জন্য এটি প্রয়োজন। এটি কি? একটা অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে। ওইগুলো কি সোয়াগুলো? এটা জুট। হ্যাঁ, পারবে? তুমি ভাবো খুব একটা ডিফিকাল্ট নয়। কপাট। ফাইনাল আনসার কি তাহলে? কপাট। কেউ চ্যালেঞ্জ করবে? হি ইজ রাইট। কপাট। কপাট মানে দরজা। বাড়িতে থাকে ক আর নিচে পাটের দড়ি, তাই কপাট। বিখ্যাত তাজমহলের কাজ শেষ করতে কতদিন সময় লেগেছিল? শব্দের গুগলি এটা, ভালো করে পড়বে। শেষ করতে কতদিন লেগেছিল? একদিন। হ্যাঁ, কেন? শেষ একদিনই তো হয়, মানে একটা পার্টিকুলার ডেতে আমি কাজটা শেষ করলাম। কেউ চ্যালেঞ্জ করবে? ওয়েস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর একদিন, কারণ তৈরি হতে অনেক দিন লাগে। কমপ্লিট সব সময় লাস্ট দিনে হয়, তৈরি হতে অনেক সময় লাগে। উত্তম কুমার সবচেয়ে প্রিয় ভাস্করদা। হ্যাঁ। আর এখনকার জেনারেশন আর্টিস্টদের মধ্যে দেখো, এখন ফেভারিট বলতে ফেভারিট তো একজনই হয়। হ্যাঁ, প্লেয়ারদের মধ্যে তুমি ফেভারিট, তার মানে কি বিরাট কোহলি খারাপ বা ধ্রুব জুড়েল, হ্যাঁ, এরা দুর্দান্ত খেলছে, হ্যাঁ, এরা খারাপ তা নয়, কিন্তু নাম বলতে গেলে তো একটাই আসবে, খেলাতে সৌরভ গাঙ্গুলি, সিনেমাতে উত্তম কুমার। এর উপরে এদিক ওদিক কিছু নেই, আমার কাছে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে
তার ফেমাস ব্যান্ড ক্যাকটাস 31 বছর কমপ্লিট করেছে ক্যাকটাসের ব্যান্ড। সিধু ইজ অ্যাকচুয়ালি আ ডক্টর। মেডিকেল প্রফেশন ছেড়ে গান, কবিতা, মিউজিক ডিরেকশন দিয়ে আপনাদের বছরের পর বছর এন্টারটেইন করে চলেছে। সিধু আছে আজকে কতবার, 5 বার দাদাগিরি জিতেছে, 7 টাইম। নতুন কবিতা লেখা শুরু করেছে, এত সময় করতে গিয়ে এই বছর বইমেলার সময় আমার জীবনের প্রথম কবিতার বই রিলিজ হয়। বাহ, থ্যাংক ইউ। এই কবিতাগুলো মানে লিখেছি, বিভিন্ন সময় লিখেছি, কোনোটা 10 বছর পুরনো, কোনোটা 2 মাস পুরনো। তখনও প্রিন্ট করবো এরকম ভাবিনি, বন্ধুদের চাপাচাপিতে ওই মানে বিভিন্ন ডায়েরির ফাঁকে পড়েছিল আর কি, সেগুলো একসাথে অ্যাসেম্বল করে এই বইটা। তার আরেকটাও ট্যালেন্ট আছে, খেতে ভালোবাসে। বিয়ে বাড়িতে যাই খাক, বাড়িতে ফিরে তার মাছ আর ভাত খেতেই হবে তাকে। তুমি বিয়ে বাড়িতে খেয়ে আবার বাড়িতে এসে খাও? হ্যাঁ, মানে বাড়ির খাবারটার তো কোনো তুলনা নেই। বিয়ের বাড়ির খাবারের স্বাদ ভালো নিশ্চয়ই, বিভিন্ন রকম, কিন্তু বাড়ির যে মানে শুধু মাছ নয়, বাড়ির যে ডাল তরকারি সবকিছু আমার ভীষণ। বিয়ে বাড়িতে পেট ভর্তি করে খেয়ে আসছি না, সবসময় অতটা পেট ভর্তি করি না। আগে বিয়ে বাড়িতে পেট ভর্তি করে খেয়ে এসে বাড়িতে আরেক রাউন্ড খেতাম, এখন একটু কন্ট্রোল করতেই হচ্ছে। 7 বার দাদাগিরি জিতেছে, 7 টাইম। একটা শুধু আমার এই বইটা গিফট করেছিল। মধ্যরাতের ব্লুজ, আর আমি অবশ্যই তোমার নাম লিখে। থ্যাংক ইউ। আমি একবার ধরি, এই বই সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে সিধু, মধ্যরাতের ব্লুজ। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঝালমুড়ি মশলা মুড়ি, ঝালমুড়ি মশলা মুড়ি, মুচমুচে ঝালমুড়ি, খেতে লাগে মজা ভারী। নিয়ে যান তাড়াতাড়ি ঝালমুড়ি। কত করে? 10 টাকা ঝালমুড়ি। মুড়ি নিলে নারকেল ফ্রি, নিয়ে যান তাড়াতাড়ি। ও দাদা, নারকেল দাও। তোমার জন্য পুরোটাই ফ্রি। চান পাপড়ি। উফ, কি জিনিস, মুখে দিলে একেবারে ফিনিশ। 2 6 5 10 না কিনলে আপনার লোক। Ladies and gents, মুখে নিন লজেন্স। ঝালটা দাও, ঝালটা। হাসি মুখে চিট করুন। জেঠু, কাকা, স্যার, ম্যাডাম দেবো নাকি চিট বাদাম? দাদা চিট বাদাম ধরুন। এবার অন্বেষার প্রশ্ন। লোকমত অনুযায়ী 19 শতকে ব্রিটিশ সরকার তৎকালীন বম্বে থেকে লোনাওয়ালা পর্যন্ত রেল লাইন বসানোর পরিকল্পনা করেছিল, যেখানে নিযুক্ত কর্মচারীদের কোনো খাদ্য সামগ্রীর উৎস না থাকায় মগনলাল আগরওয়াল একটি খাদ্যদ্রব্য বিক্রি শুরু করেন এই কর্মচারীদের, যা পরবর্তীকালে ভারত বিখ্যাত হয়। কোন খাবার? এতে আছে মুড়ি, ঝালমুড়ি, বিতে আছে সোনপাপড়ি, সিতে আছে লজেন্স, আর ডিতে আছে চিট বাদাম। চিট বাদাম ফাইনাল আনসার? দেখি সঠিক উত্তর। চিট বাদাম দেবো নাকি দাদা? বাহ, জেঠু, কাকু, দাদা, দিদি, স্যার, ম্যাডাম দেবো নাকি চিট বাদাম? এই চিক বা গুড় বাদাম এই ভারতীয় রেলের হাত ধরেই সারা ভারতে বিখ্যাত হয়েছিল। সঠিক উত্তর
তৃষা তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে চলে। ওই ব্যান্ড জিনিসটার প্রতি ছোট থেকে একটা বিশাল ফ্যাসিনেশন ছিল, কিন্তু সামহাউ ওটা করে ওঠা হয়নি বিভিন্ন কারণবশত। 2023-তে আমি নিজের ব্যান্ড ফর্ম করি, অন্বেষা অ্যান্ড দি অল্টারনেটস। Personally, I'm getting married this year. Oh, it's such a good news. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। সারেগামাপা চ্যাম্পিয়ন, ইজ এ মাল্টি ট্যালেন্টেড বয়। শোভন প্লেব্যাক সিঙ্গিং করে, একাধিক সিনেমায় গান গেয়েছে, মিউজিক ডিরেক্টর, আর বেড়াতে ভালোবাসে খুব। 30টার ওপরে ছবিতে গান গেয়েছে শোভন। শোভনের ফেভারিট জায়গা কোনটা? গোটা বিশ্ব ঘুরে মনে হলো পশ্চিমবঙ্গই। পশ্চিমবঙ্গ? কারণ কোনো জায়গায় গিয়ে আমি খেতে খুব ভালোবাসি। লাস্ট ঘুরে এলাম স্ক্যান্ডিনেভিয়া, মানে সুইডেন, ফিনল্যান্ড আর নরওয়ে গেছিলাম ঘুরতে। সেখানে গিয়ে যেটা মেন সমস্যা হচ্ছে, কোনো সময় ঠান্ডা খাবার খায়, মানে খুবই কোল্ড মিট খায়। যাই খাবার দিক না কেন, সেটা প্রসেস ফুড হোক, সেটা খুবই ঠান্ডা হয়। তো ভাত ডালের কতটা গুরুত্বপূর্ণ সেটা না পেয়ে সেখানে বুঝলাম আর কি। কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে প্রিয় জায়গা। তোমার স্ক্যান্ডিনেভিয়ার বেড়ানোর কিছু ছবি দেখো। নর্দার্ন লাইটস দেখতে গেছিলাম। আমি দেখিনি কোনোদিন নর্দার্ন লাইটস। ও, এটা একটা আমরা হোটেলে গেছিলাম, ইটস আইস হোটেল। পুরো হোটেলটা আইস দিয়ে বানানো। এটা বরফে তৈরি একটা স্কাল্পচার, বরফে এঁকেছেন একজন আর্টিস্ট। এটা পুরোটা বরফের, যেটা দেখছো পুরো এটা বরফ দিয়ে বানানো। কি নাম হোটেলটার? আইস হোটেল। আইস হোটেল, কিরুনা বলে একটা জায়গাতে। এই হোটেলের কি খাওয়া পাওয়া যায়? ড্রিঙ্ক দেয়, সেটাও আইসের গ্লাসে। আইসের গ্লাসে, আচ্ছা। পুরোটা এটা বরফের। অল দ্য ভেরি বেস্ট শোভনকে, তার ক্যারিয়ারের জন্য, তার পার্সোনাল লাইফের জন্য ধন্যবাদ। এই যে আইলাইনারটা লাগালো, তার ধরনকে কি বলা হয়? উইং আইলাইনার। বলেন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? বিবৃতি, শি ইজ অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছে। এটাকে ক্যাট আইলাইনারও বলা হয়। কোন প্রাণী আসলে একটি বাদ্যযন্ত্র? শাক, শাক, শঙ্খ, শঙ্খ। কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা কেউ চ্যালেঞ্জ করবে? হি ইজ রাইট, শঙ্খ। শঙ্খ ইজ দ্য রাইট আনসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিবৃতির ছোটবেলা কেটেছে রাজস্থানে। রাজস্থানে কোথায়? রাজস্থানে ভিলওয়াড়া। ভিলওয়াড়া, আচ্ছা। চিত্তৌড় থেকে 1 hour। কেন রাজস্থানে, কেন বাবা ওখানে থাকতেন? না, অ্যাকচুয়ালি মাই মাদার ওয়াজ আ সিঙ্গেল মাদার। আচ্ছা। তো মায়ের কাজের সূত্রে মা আমাকে নিয়ে যান। তুমি খুব পেট লাভার আমি শুনেছি। হ্যাঁ, মানে এখন আমার দিন কাটছে আমার বাচ্চাদের নিয়ে, লাইকা তোরি। আমিও পেট লাভার। আই নো স্যার, ইয়া। আমার বাবা এরকম পেট লাভার ছিলেন। 24টা কুকুর থাকতো বাড়িতে, 24 ডগস। আর বাড়ির পেছনে কুকুরদের থাকার জায়গা করা হতো। 24 জন, 4টে ট্রেনার থাকতো বাড়িতে কুকুরদের।
কারণ আমার বাবা ওনাদের ক্যালকাটা ক্যানেল ক্লাবে ডগ শোতে পার্টিসিপেট করাতেন এভরি ইয়ার। এটা একটা অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে। স্ট্যান্ডিং। আর একটু ভালো করে দেখো। আন্ডারস্ট্যান্ড। ইউ আর অ্যারাউন্ড, বাট আমার ঠিক উত্তরটা চাই। আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? সিধু চ্যালেঞ্জ করেছে। মিসআন্ডারস্ট্যান্ড। কারণ যে ফিগারটা রয়েছে দ্যাট সিগনিফাইজ আ ওম্যান, আ লেডি। লেডি স্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড। Misunderstand is the right answer. বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা প্রতিপক্ষ দেশের নাম ব্যবহার করবে না বলে এক কুকুরের প্রজাতির নতুন নামকরণ করেছিল। কোন প্রজাতির কুকুরের কথা বলা হচ্ছে? Is it the Russian Black Terrier? Is it the French Bulldog? Is it the Japanese Chin? Or is it the German Shepherd? I'll take a wild guess. German Shepherd? Full and final? Yes, sir. Full and final. কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, তোমাদের কাছে যাবো। অপশন এ, অপশন এ, রাশিয়ান ব্ল্যাক টেরিয়ার। রাশিয়ান ব্ল্যাক টেরিয়ার। ওকে, পশ্চিম মেদিনীপুর। অপশন এ। অপশন এ, রাশিয়ান ব্ল্যাক টেরিয়ার। হাওড়া। অপশন এ। Oh, so you're the only different one. বিবৃতি তুমি বলছো জার্মান শেপার্ড। Let's see what's the right answer. German Shepherd. Oh. জার্মান শেপার্ডের নাম চেঞ্জ হয়েছে অ্যালসাস লোরেন, ওই জন্য অনেক সময় অ্যালসেসিয়ানও বলে। এই জার্মান শেপার্ড পাওয়া যেত অ্যালসেস লোরেনে, এবং সেখান থেকেই অ্যালসেসিয়ান নামটা আসে ফর জার্মান শেপার্ডস। তাই জার্মান শেপার্ডসকে আমরা অ্যালসেসিয়ান বলে থাকি। ওয়েল ডান বিবৃতি। মাটির নিচে কোন রং তৈরি হয় যা আবার আমরা খেয়েও থাকি? হলুদ। কেউ চ্যালেঞ্জ করবে? ইজ রাইট, হলুদ। হলুদ ইজ দ্য রাইট আনসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাহুল ইউনিভার্সিটি টপার। কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো? বারাসাত ইউনিভার্সিটি। বারাসাত ইউনিভার্সিটি। কেমিস্ট্রি অনার্স। কেমিস্ট্রি অনার্সের টপার। গান শেখা কার কাছে? ফ্যামিলি থেকে চলে আসছে। আমার ঠাকুরদা উনি রবিশঙ্কর যে স্টুডেন্ট ছিলেন, সেতার বাজাতেন। তারপরে মা হাওয়াইন গিটার বাজান। মা অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনের সি দ্য অনলি গিটারিস্ট। অ্যান্ড তার প্রথমে মায়ের কাছে শেখা, তারপরে আস্তে আস্তে উল্লাস কসিলকর জি, তারপরে কুবের সেনগুপ্ত, তারপরে চলছে। গাড়ির খুব শখ তোমার? প্রচন্ড। তাহলে তো আরো শোজ করতে হবে, বিকজ দে আর এক্সপেন্সিভ স্টাফ। আমার খুব শখ ছিল তো, মানে আমি লাস্টবার যখন দাদাগিরি খেলতে এসেছিলাম তখন তোমার BMW X5 ছিল রেড কালারের। আছে তো? তো আমার X5 এর খুব শখ ছিল, মানে প্রথমে। তখন মানে পকেট অত ছিল না টাইট। তারপরে মানে BMWটার ভীষণ শখ ছিল, তারপরে আমি 5 সিরিজ। ও, কিনেছো? আস্তে আস্তে সবার হবে। আমারও শুরুতে পকেটে কিছু ছিল না, আমিও মারুতি 800 চালাতাম। সবারই জীবনে তাই। ইউ হ্যাভ টু গিভ টাইম টু এভরিথিং। আর সেই সুযোগটা কিনতে পারাটা, সেটা কিন্তু মানে অ্যাবসলিউটলি ফর আমাদের জি বাংলা সারেগামাপা। সারেগামাপা। झुम 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 झुमड़ू पकड़ घूम बन के घूमड़ू, मैं ये प्यार का गीत सुनाता चला। मंजिल पे मेरी नजर, मैं दुनिया से बेखबर, बीती बातों पे धूल उड़ाता चला।
শোনা যায় একবার আলোয়ারের রাজা জয় সিং প্রভাকর লন্ডনে এক বিখ্যাত রোলস রয়েস গাড়ির শোরুমে গেছিলেন। সেখানে গিয়ে চরম অপমানিত হলে তিনি তার কর্মচারীদের পাঠান সেই শোরুম থেকে গাড়ি কিনতে। এই কোম্পানিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরবর্তী সময়ে তিনি সেই গাড়িগুলো আলোয়ার মিউনিসিপ্যালিটিকে দান করে দেন। কি কাজে ব্যবহার করা হতো গাড়িগুলি? অ্যাম্বুলেন্স হিসেবে, জলের গাড়ি হিসেবে, আবর্জনার গাড়ি হিসেবে, না রেশন গাড়ি হিসেবে? ইটস এ লাভলি কোয়েশ্চেন। রোলস রয়েস, এটা গেস করছি আবর্জনার গাড়ি হিসেবে। আবর্জনার গাড়ি হিসেবে। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা কলকাতা আবর্জনার গাড়ি হিসেবে। দক্ষিণ 24 পরগনা আবর্জনার গাড়ি হিসাবে। উত্তর 24 পরগনা আবর্জনার গাড়ি হিসেবে। দেখি অ্যাকচুয়ালি 6 মাস বাদে যখন রোলস রয়েস গাড়ি জানে যে এই গাড়িটাকে এই কাজে ব্যবহার করা হয় আবর্জনা পরিষ্কার করার জন্য, ওনাকে 6টি গাড়ি উপহার হিসেবে পাঠায় রোলস রয়েস এবং ক্ষমা চেয়েছে রোলস রয়েস। এটাও এক ভারতীয় দাদাগিরি কিন্তু, কারণ আগে এরম প্রায় হতো ভারতীয়দের এইসব বড় বড় দোকান থেকে বেরিয়ে যেতে বলা হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কাল থেকে শুরু হচ্ছে তোমার নতুন ধারাবাহিক যোগমায়া। হ্যাঁ, চরিত্রটা কেমন? যোগমায়া হচ্ছে খুবই একটা লোয়ার মিডল ক্লাস, না একদম গরিব ফ্যামিলি থেকে একটা মেয়ে যার বাবা রিক্সা চালান। ওর একটা স্বপ্ন আছে চোখে যে এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে কিছু বড় অ্যাচিভ করতে হবে লাইফে। তো ওর স্বপ্ন আছে আইএএস অফিসার হওয়ার। প্রচুর স্ট্রাগল। খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সে কি করে জীবনে বড় হচ্ছে। এক্স্যাক্টলি। তুমি অনেক বছর পর আবার পর্দায় ফিরছো। হ্যাঁ, এত ছোট একটা বয়স, তোমার একটা ক্যারিয়ার সবে তোমার তখন শুরু হচ্ছিল। সেই সময়টা থেকে নিজেকে একটা আলাদা জায়গায় সরিয়ে নিয়েছিলে। এমন কি ঘটলো যে সময়টা তোমাকে মনে হলো যে আমি সারা পৃথিবীর থেকে দূরে থাকবো? আমার অনেক ইন্টারনাল ভয়েসেস ছিল অ্যান্ড ডিউ টু সাম আদার রিজনস, শুধু মেন্টালি না, আরও কিছু রিজনসের জন্য আমাকে সরে যেতে হয়েছে, কারুর জন্য সরে যেতে হয়েছে। তো নেহার সাথে এই যে যোগমায়ার কতটা মিল পাও? নেহার মতন এত বোকা নয় যোগমায়া, ও তো ভীষণ ইন্টেলিজেন্ট। ও জানে কি করতে হবে কি করতে হবে না, আর ও কখনো না ইনজাস্টিস সহ্য করতে পারে না। শি ইজ আ ফাইটার। যোগমায়ার মা সোমাশ্রী চাকি, তো কিরকম চরিত্রটা সোমাশ্রী তোমার এখানে? মা খুব সাপোর্টিভ, মা খুবই হেল্প করে ওকে, খুবই ভালোবাসে। আমার হাজব্যান্ড রিক্সা চালায়, আমাদের ঘরে কখনো লাইট কেটে দেয়, কখনো জল কেটে দেয়। আশা করি দর্শকদের ভালো লাগবে। কবে থেকে শুরু হয়েছিল ক্যারিয়ার সোমাশ্রী? আমার যখন 4 বছর বয়স। চাইল্ড আর্টিস্ট ছিলেন? চাইল্ড আর্টিস্ট। আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ে একদিন হিরোইন হবে। তো আমার মা আমাকে নিয়ে স্টুডিওতে গেছিল, টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং দেখতে। একজন এসে আমার মাকে বলেন যে আপনাকে উনি ডাকছেন, একটু চলুন। তো উনি ছিলেন অর্ধেন্দু চ্যাটার্জি, বিখ্যাত পরিচালক। তো আমার মাকে বলে যে আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, আমি চাই ও আমার ছবিতে অভিনয় করুক, তো কি করবে? আমার মা তো এক কথায় রাজি হয়ে যান যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো ওই আমার পথ চলা শুরু। ছুট ছবির নাম, কিন্তু আমার খুব ফেমাস একটি ছবি প্রভাত রায়ের প্রতিদান, যাতে চাইল্ড আর্টিস্ট আমি ছিলাম। এবং আমার সৌভাগ্য যে আমার কাজ করার সুযোগ হয়েছিল নাসরুদ্দিন শাহ এবং শর্মিলা ঠাকুরের সাথে। আমি শর্মিলা ঠাকুরের মেয়ে হয়েছিলাম এবং গল্পটা আমাকে নিয়েই ছিল। এবং একটি বিখ্যাত গান যেটা আজও মানুষের মনে আছে, মঙ্গল দ্বীপ জেলে। এই আমার শুরু অ্যাজ এ হিরোইন। নবাব, বৌরানী, মেজ বউ, মান সম্মান, নবরূপা, মিষ্টি মধু, নাচ নাগিনী নাচ রে, আরো প্রচুর ছবি। অঞ্জন কাপুর খুব ফেভারিট ছিল। একদম একদম। আমার লাভ ম্যারেজ। আচ্ছা, সেখানেও একটা টুইস্ট আছে। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আমার হাজবেন্ড ম্যারিড। মানে আমার সাথে যখন ওর আলাপ হয় একটা ছবির ক্ষেত্রে, সে একটা ছবির প্রডিউসার ছিল মশাল বলে। তো ও আমাকে প্রথম দেখাতেই বলেছিল আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। এই কথাটা আমার খুব মনে লেগে গেছিল এবং এটা আমার ফার্স্ট লাভ। তখন আমি অনেক ছোট, কিন্তু যখন আমি জানতে পেরেছি যে ও ম্যারিড, তখন আমার আর ফিরে আসার জায়গাটা আর আমার ছিল না। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে সেই সম্মানটা দিয়েছেন। আচ্ছা। এবং ওর যে এক্স ওয়াইফ, তিনিও আমাকে সেই সম্মানটা দিয়েছেন। এবং আমি আমার বড় মেয়ের এই বিয়ে দিলাম 21 নভেম্বর 2021-এ। এবং সমস্ত যা নিয়ম যা করার একটা মায়ের, সেটা আমি পালন করেছি। ওর মাম্মি নয়, ওর মাকে বলে মাম্মি
আর আমাকে বলে মা। আচ্ছা। এবং আমার এই পক্ষের মানে আমার এক মেয়ে এবং এক ছেলে। তারা এখন কত বড়? আমার মেয়ে 25 আর ছেলে হচ্ছে 19। তাদের নিয়ে আমার সুখের সংসার বলতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঐশী, এতদিন ধরে ইচ্ছে পুতুলের গিনি হয়েছিলে, কিরম কাটছিল সেই সময়টা? খুব সুন্দর কাটছিল। এই যে তুমি ইচ্ছে পুতুল, সেখানে শুরুতে তোমার নেগেটিভ ছিল, তারপর ধীরে ধীরে সেটা পজিটিভ হয়ে গেল। এই যে দুটো শেড, এর মধ্যে চ্যালেঞ্জিং কোনটা ছিল? দুটোই তো নিজের নিজের মতন করে চ্যালেঞ্জিং, বাট আমার নেগেটিভ শেড করতে ভালোই লাগে, কারণ অভিনেত্রী হিসেবে খেলার জায়গা থাকে অনেক বেশি আমার মনে হয়। পুরো ইউনিটটা এত ইয়াং ছিল যে আমরা সারাদিন ভীষণ হই হুল্লোড় করতাম। সেগুলো খুবই একটু একটু মিস করছি, কারণ জাস্ট কালকে শেষ হয়েছে। এবার ফাইনালি অনেকদিন বাদে ছুটির মরশুম, আর সকালবেলা কল টাইমে যেতে হচ্ছে না, উঠতে হচ্ছে না সকালবেলা, এইটা একটা খুবই ভালো জিনিস। একটু দেরি অবধি ঘুমানো যাচ্ছে। এই ফ্রি টাইমগুলো যখন পাও তখন কি করো? আমার খুব ঘুরতে ভালো লাগে। তুমি আমাকে লোকেশন বলো, জায়গা বলো যে আমি কোথায় ঘুরতে যাব, এবার আমার টিকিট কাটা শুরু হবে। হিমাচল প্ল্যান কর। হিমাচল একবারে ঘোরা যায় না, 2-3 বার লাগে ঘুরতে। খুব বেশি দিন ছুটি পাবো না, কিন্তু যেটুকু সময় আছে সেটুকুর মধ্যে আমি ঘুরে নেব। মাকে সব কথা বলা হয়? এখন তো চাইল্ড আর্টিস্টও এখন বড় আর্টিস্ট হয়ে গেছে, সবাই এটাই বলছে। হ্যাঁ, তাহলে এখন মনের মানুষের কি খবর? সবাই জানে, মানে বন্ধুরা, এই বাড়ি ওই বাড়ি সমস্ত সবাই জানে, আর কিছু বলার না। সে কি আমাদের ইন্ডাস্ট্রির মানুষ? হ্যাঁ। অভিনয় করে? না, ক্যামেরার পিছনে থাকে। ক্যামেরার পিছনে অফকোর্স। ওকে, আগামী দিনগুলোর জন্য অনেক শুভেচ্ছা ঐশী, আরো ভালো কাজ করো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো কৌশাম্বী? ভালো আছি। সোশ্যাল মিডিয়ায় প্রচুর খবর পাই আমি, মিঠাইয়ের পর থেকে কৌশাম্বী একটু বেশি ভালো আছে, অবসর সময় গান শুনছে। না না, ওরকম কিছু না। কৌশাম্বী গ্লোয়িং, ব্লাশ করছে। এবার বলি, অনেক বছর ধরে মিঠাই সিরিয়ালে মনোহরা খেয়েছে, এবার দিল্লি কা লাড্ডু কবে খাওয়া হচ্ছে? তুমি কি করছো বলো তো? মনের মানুষ আছে মনে, ভালো তো। বাড়িতে সবাই জানে? ভেরি গুড। আচ্ছা, তুমি তো আমাকে একটার পর একটা প্রশ্ন মানে বিদ্ধ করলে, এবার আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। এমন একটা চরিত্র যেটা তুমি করতে চেয়েছিলে? আমরা তো অভিনেত্রী, আমাদের সব চরিত্রই মনে হয় যে আমরা জান লাগিয়ে করব, কিন্তু তাও কিছু কিছু সবাই চরিত্র হয় যেগুলো মনে হয় যে সেটা যেন পেলাম না, এরকম কেন পেলাম না, সাদমার, শ্রীদেবী কেন পেলাম না মনে হয়। সব থেকে ভালো কথা, আমি এতগুলো ভাষায় কাজ করতে পেরেছি, সেটা আমার কাছে পরম প্রাপ্তি ছিল। তোমার ফেভারিট কো অ্যাক্টর? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, এনিটাইম। এত ছবি করেছি না একসাথে। আর অ্যাক্টর না হলে কি হতো? 18 বছর বয়স থেকে ছবি করছি, জানি না কি করতাম। হয়তো ছবির জগতে না থাকে তখন ভাবতাম যে কি করি এবার, হয়তো বাবা মা ধরে বিয়ে দিয়ে দিত। আর তুমি বিগ বির সাথে কাজ করেছো, আমাদের সবার ইন্সপিরেশন। কেমন লেগেছিল, এক্সপিরিয়েন্সটা কি? পরম প্রাপ্তি, খুব খুব খুশি হয়েছিলাম। জীবনে অভিনেত্রী হওয়ার সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল সেটাই। অনেক কিছু শিখেওছি ওনার কাছ থেকে। আর আমাদের তো এত ক্রাশ আছে, তোমার প্রতি লোকজনের প্রচুর ক্রাশ আছে, তোমার কার ওপর ক্রাশ আছে? দেখ, আমার না ভীষণ ভালো লেগেছিল যখন ভিকি কৌশল এসেছিল ইন্ডাস্ট্রিতে, ভীষণ ফেভারিট ছিল। যখন ক্যাটরিনা কাইফকে বিয়ে করলো আর ক্রাশটা চলে গেল, একদম আর ভাল লাগলো না যে কি হলো এটা, খুব দুঃখ পেলাম। আমার এত ভাল লাগতো। আমার আজকাল তো সব ওই কাপের মধ্যে ছবি বেরোয়, বালিশের মধ্যে ইম্পোজ করে ছবি বেরোয়। আমার জন্মদিনে আমার বন্ধুরা সব দিয়েছিল ভিকি কৌশলের ছবি দেওয়া সব বালিশ। প্রশ্নের উত্তর দিয়েছি, দেখেছিস ঠিকঠাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রীতি, ভুল একটাই জানিস তো, ভুল একটাই, জ্যাসকে গুলি করাটা ভুল। জ্যাসকে গুলি করার চেষ্টাটা ভুল, ভুল একটাই, আমাকে গুলি করার চেষ্টাটা। ইয়েস, আমাকে গুলি করার চেষ্টাটা, এটা একটা ভুল। আমাকে গুলি করার চেষ্টা, জ্যাসকে কিডন্যাপ করার চেষ্টা, এটাও একটা ভুল। এই ভুলের জন্য আমাকে দীর্ঘদিন কিন্তু আইসিইউতে কাটাতে হয়েছে।
আমি তো মরে যেতে পারতাম বল, আমি তো মরে যেতে পারতাম বলো, তখন তোরা কি করতিস? কি করতিস বল? তখন কি করতে? আমি তো মরে যেতেই পারতাম। আরে চুপ করে আছিস কেন বল, তখন কি করতিস? আমি তো মরে যেতে পারতাম, তখন কি করতিস? বর্দি তুমি প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত হও। এই মুহূর্তে প্রীতিদির টেনশন নেওয়াটা উচিত না। আমি জানি, তাহলে তাহলে ওকে ঘরে যেতে বল, আর ওকে ওর বরকে ওর বাবাকে বোঝাতে বল যে কোনটা ভুল আর কোনটা ঠিক। আমি এই দ্বন্দ্বে যেতে চাইছি না। আমি যেটা চাইছি, আমার উৎসবকে যেভাবে হোক তুই ফিরিয়ে আন। আমি হাত জোড় করছি। আমার কিচ্ছু করার নেই কাকুমণি, কিচ্ছু করার নেই। আইন আইনের পথে চলবে। ঠিক তাই, আইনকে আইনের মতো চলতে দাও রাজু, চলতে দাও। তাহলে আমিও আমার মতো চলি, তাহলে আমিও আমার পথটা বেছে নিই, আমিও যা করার করি আমার ছেলেকে বাঁচানোর জন্য। সে আপনি করুন না, কে বারণ করেছে আপনাকে? বাবা, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনার ছেলে যেখানে পা দিয়েছে সেটা চোরাবালি। সে ডুবছে, এবার আস্তে আস্তে সে পুরোটা ডুববে। উৎসব যে অন্যায়টা করেছে না, সেই অন্যায়ের মাসুল উৎসবকে দিতে হবে বাবা। আইন ওকে ছাড়বে না, আইন কোনো মতে উৎসবকে ছাড়বে না, সে আপনি যা খুশি করে নিন। এই কথাটা আপনি মাথায় রাখবেন। এনিওয়ে, আমি খাবারটা সার্ভ করছি, আপনারা সবাই দয়া করে ডাইনিং টেবিলে চলে আসুন। আমি খাবার টেবিলে যাবো না আর খাবার খাবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, ঋষি কুমার ঘোষের কেস থেকে নিজেকে সরিয়ে নিন। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? হ্যালো, ঋষি কুমার ঘোষের কেস থেকে নিজেকে সরিয়ে নিন, নাহলে ঋষি কুমার ঘোষ যেখানে আছে সেখানে আপনাকেও পাঠিয়ে দেওয়া হবে। কে বলছেন আপনি? কে? চন্দ্র। হ্যাঁ বলো। এই নাম্বারটা ইমিডিয়েটলি প্রতিমাকে ফোন করে ট্র্যাক করতে বলো। ইমিডিয়েটলি, তাড়াতাড়ি যাও। ওকে, করছি। হ্যালো, নাম্বার ট্র্যাক করার চেষ্টা করে লাভ নেই, মোবাইলটা বেনামে নেওয়া। বাট ভুল করেও কেসের মধ্যে নাক গলানোর চেষ্টা করবেন না, তাহলে জ্যাস সান্নাল, এটাই আপনার লাস্ট কেস হবে। সামনে আয়, তুই সামনে আয়, তারপর দেখি। সামনে আয়, তোকে না শুট করে দেবো। যদি শুট না করে দিই তাহলে আমার নামও জ্যাস সান্নাল নয়। সামনে আয় তোর ক্ষমতা থাকলে, দেখে তুই কত বড় ক্রিমিনাল। আমাকে উত্তেজিত করে লাভ নেই, সামনে যাব না, পিছন থেকেই মরবো, ডিরেক্ট দাহ করে দেব, কেউ জানতেও পারবে না। জানি তোর তো দাহ করার অভ্যেস হয়েছে না? ঋষি কুমার ঘোষের বডিটাও দাহ করা হয়েছে। কোন শ্মশানে? কোন শ্মশানে দাহ করা হয়েছে বল, উত্তর দে। আমি কিন্তু আর আধ ঘন্টার মধ্যেই খবর পেয়ে যাব। উত্তর দে, বল। কোনো লাভ নেই, ঋষি কুমার ঘোষের দাহ হয়েছে সেটা আমি বলে দিলাম। কোন শ্মশানে? কষ্ট করছেন কেন? আমি বলে দিচ্ছি কোন শ্মশানে। কি? হ্যাঁ। কত তারিখ? কত তারিখে বডিটা দাহ করা হয়েছিল? 4 তারিখে। হ্যালো, কি হলো? আমি প্রতিভাকে কল করেছিলাম। কোনো লাভ নেই ওকে কল করে। কেন?
বেনামি ফোন, বেনামি ফোন কি সব বললো ছেলেটা ফোন করে? 2 নম্বরই ফোন, 2 নম্বরই সিম কার্ড, এসব নাকি বাজারে আজকাল খুব সহজে পাওয়া যায়, সব ভেজাল নাম্বার। বাট কে হতে পারে, কে হতে পারে, কে আমাকে ফোন করে থ্রেট করলো? কে হতে পারে? এবার একটা জিনিস নিশ্চিত হওয়া গেল, তার মানে আমার গেসি ঠিক। শুধুমাত্র অনিন্দিতা সরকার নয়, অন্য কেউ আছে, এর আগেও কেউ আছে, এর পরেও কেউ আছে। বাট কে হতে পারে, কে হতে পারে? জগদ্ধাত্রী? হ্যাঁ হ্যাঁ জেঠিমণি। বৈদেহী তো এখনো বাড়ি ফেরেনি। সে কি বাড়ি ফেরেনি এখনো? না, ওই লাঞ্চ মানে বাড়ির বেশিরভাগ লোকই তো লাঞ্চ করে নিয়েছে, কিন্তু বৈদেহী তো এখনো বাড়িই আসেনি। বৈদেহী খুব ডিসিপ্লিন লাইফ লিড করে, সবসময় ও ঘড়ি ধরে চলে, লেট লাঞ্চ করে না, লেট ডিনার করে না, অথচ বৈদেহী এখনো বাড়ি এসে পৌঁছয়নি। বাইরে কোথাও খেয়ে নেননি তো? না, আগে তো এরকম কখনো হয়নি, কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, ফোন করে দেখেছিলেন? করেছি, ফোন সুইচড অফ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা অনেক কষ্ট করে অনেক সকালবেলা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি, এত ভিড়, আমরা কিছুতেই তোমাদের লাইনে ঢুকতে দেব না। ছাড় না শিমু, ছাড় না, আমরা লাইনের পিছনে গিয়ে দাঁড়াচ্ছি। কেন বলো তো বিপাশা দি, আমরা তো তখন থেকে লাইনটা রেখেছি, সেখানে তোমরা পেছনে গিয়ে দাঁড়াবে কেন? এখানেই দাঁড়াও। তুমি তো বড্ড ঝগড়ুটে বউ গো, নিজে তো ঝগড়া করোই, তার সঙ্গে সঙ্গে পাড়ার বউগুলোকেও ঝগড়ুটে বানাচ্ছ। বুঝতেই তো পারছেন আমি ঝগড়ুটে, কিন্তু আপনারা তো সেরকম না, আপনারা তো ভালো। আপনারা কেন শুধু শুধু খারাপ হচ্ছেন বলুন তো? আমি না ঝগড়ুটেই হলাম, ঠাকুরের স্থানে এসে কেউ কখনো ঝগড়া করে বলুন? কেন বৌদি শুধু শুধু ঝগড়া করছো বলো দেখি? ওরা তো সত্যি সত্যি অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন ভেঙে আমরা ঢুকছি না, ওরা লাইনটা রেখেছে তাই জন্যই ঢুকছি। লাইন ভেঙে তো ঢুকে পড়লে বাপু, 2 জন ছেলে আর 2 জন এলে। দেখি দেখি দেখি, সরো দেখি একটু দেখি। বৌমা বলি, ও কি কথা, আমার মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ঝগড়া করছো কেন গো? দেখো, তোমরা পাড়ার মেয়ে, পাড়ার বউ, তোমরা তো লাইন দেবে। আচ্ছা দেখো, লাইন টাইন দিয়ে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে কি বাড়ি চলে যাবে নাকি? না 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 না, পুজো দিয়ে তো এখানে থাকবে, দেখবে সবকিছু। এই যে গান বাজনা হবে, হ্যাঁ, তারপরে ভোগ হবে। দেখো না, দেখো ওই যে ফরাস পাতা রয়েছে, বসবে নাকি? বসো 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 বসো। না, বলছিলাম কি, কোমর টোমর যদি তোমাদের ব্যথা করে তাহলে তোমরা গিয়ে বসতে পারো, আমরা রাখবো লাইন তোমাদের, আমরা কথা দিচ্ছি, আমরা তোমাদের লাইন রাখবো। যাও যাও বসো। বলি, এরা 2 জন দাঁড়িয়েছে ও আর 2 জন এসে দাঁড়াচ্ছে, তাই জন্য তোমরা এরকম ঝগড়া করে ওদেরকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছো, এরকম করো না। আচ্ছা, আমরা একই পাড়ায় থাকি, সেখানে আপনারা একটু মানিয়ে নেবেন না? তোমরাই বা কেন মানছো না বলো তো? একই পাড়াতে থাকবে আর পরে এসে আগে লাইনে ঢুকে যাবে, এটা কি ঠিক? আমিও তো তাহলে বাড়িতে রান্না বান্না করে তারপরে আসতে পারতাম, একটা ইট রেখে লাইন দিয়ে যেতে পারতাম, তোমরা তখন মানতে। আচ্ছা, আমরা তো আর ইট না যে আমরা মানবো, বলুন? अच्छा अच्छा ठीक আছে, देखिए ना, हम लोग तो 2 जन ही আছি না, और আপনারা তো জানেন কি আমরা একসাথে থাকি, তো ফির ওটাই তো কাল হয়েছে। কিসের কাল হয়েছে? বলি, তুমি তো এখন পরাগের বউ না, কি জন্য শিবরাত্রি পুজো দিতে এসেছো? দেখুন, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে কিন্তু আমি শিবের পুজো করি, উপোসও করি। বিয়ে আছে কি বিয়ে নেই তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রতি বছরের মতো এবছরেও আমি পুজো করছি। দেখি বাবা, একটু সরো তো। বলছিলাম যে কে কার বউ, কে কার বউ নয়, তাতে তোমার কি গো? ও যদি পুজো দিতে আসে তাতে তোমার কিসের গায়ের জ্বালা শুনি? আমার ছেলেটা না অসুস্থ, বিছানায় পড়া, ও পুজো দিলেই যদি সে ভালো হয়, তোমার কি
কি খেতে তোমার? বউ তো আর নয়, দেখবো পুজো দিলে কি আর ভালো হয়? বিয়ে হলো গে 7 জন্মের বন্ধন, কি কথা যে কেউ বলি এই সমস্ত আইন করে ছাড়াছাড়ি আমি মানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি আজকের প্রোগ্রামে না তোমাদেরটা আগে দেবো, বাকিদের পরে। হ্যাঁ হ্যাঁ সেটাই করো, আমাদের একটু তাড়া আছে, বুঝেছো তো, আমাদের প্রথমেই দিও। হ্যাঁ বৌদি জানি তো, পুতুলদির তো বিয়ে হয়েছে, আসলে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, মানে বিয়ের মধ্যে শিবরাত্রি পড়েছে, শিবরাত্রি বিয়ে সব একসঙ্গে চলছে, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আগে ছেড়ে দেবো আমরা। ঠিক আছে গো, থ্যাংক ইউ। হ্যাঁ বিপাশাদি কি গো? আমি এবার কিন্তু কোনো কিছুতেই নেই, প্লিজ। এখন থেকেই মনের কথা দলের জন্য না তোমাকে আরো ভালো করে পারফর্ম করতে হবে, বুঝেছো? এতই সোজা রে শিমুল, তুই পেরেছিলি? পারিনি বলছো? ভালো করে ভেবে দেখো তো, আমার ঠিক ওই সময়তেই মনের কথা দলটা আমরা খুলেছিলাম। শুধু কি তাই, আরো কত কি হয়েছে আমার জীবনে, জেল হাজত অব্দি বাস করেছি। আমাকে আর এসব কথা বলে লাভ আছে বলো? সত্যি তো, শিমুল তো ঠিকই বলেছে। আমার কথাটা একবার ভেবে দেখো তো, ইন্দ্র তো কবে চলে গেছে ওই মেয়েটার সঙ্গে হাত ধরে। কেন আমি তোমাদের সঙ্গে হাসি মজা করিনি, গল্প করিনি? তোমরাই তো সবসময় বলেছো সুচরিতা দিয়ে থেকে বেরিয়ে এসো, তাহলে তোমার বেলায় কেন নয়? আমি জানি না গো, আমার না সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এই একবার মনে হচ্ছে সত্যি তো তোমরা যেটা বলছো সেটাই ঠিক, তার পর মুহূর্তে চন্দনের কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার ওই বাড়িটাতে যেতেই ইচ্ছে করছে না। বললাম যে প্রসাদ নিয়ে যেতে হয়। এ নাও শীর্ষা, এ নাও। এই না, বলছিলাম কি ওমা, তুমি কি এখন একবার বাড়ি যাবে নাকি? না মা, আমরা তো এখন সুচরিতাদের বাড়ি যাচ্ছি। অত বড় বাড়িটা ফাঁকা পড়ে আছে বলে শিখতে পারি না। ছেলেটা একা ঘরে, আজকাল বেশিরভাগ সময় তোর কাছেই থাকতে হয় না। এই যে এসেছি, আসার সময় তো বলে এলুম যে একা একা যেন উঠবার চেষ্টা না করে। উঠতেও তো পারি না একা একা ভালো করে। আমি নয় পরে গিয়ে একটু গুছিয়ে দিয়ে আসবো, এখন তো তুতুল আছে সঙ্গে। না গো মা, বুঝবার কথা নয়। আমি বলছিলাম আমি যদি যাই আমি গুছিয়ে দিতেই যাব। এখন তুমি এসো, আর দেরি করো না, আমিও দেখি কত তাড়াতাড়ি আসতে পারি। জানো বৌমা, আমার না মেয়েটার জন্য মনটা বড় পুড়ছে গো। তুমি ফোন করোনি? ফোন করিনি, নতুন শ্বশুর বাড়ি, কে ধরবে না ধরবে তার ঠিক আছে। তাছাড়া পুতুলের তো নিজের কোনো ফোন নেই, কে কি মনে করবে তাই আর ফোন করিনি। তীর্থদাকে তো ফোন করতে পারতে। না গো মা, তীর্থ নানা কাজে ব্যস্ত থাকবে, আবার ওকে ফোন দেবে। আবার ভাবলুম যে আমি ফোন করলে যদি আবার কান্নাকাটি শুরু করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে বলেছে আমি নাকি একা কোথাও যেতে পারবো না। আমার নিয়ে যাবে না তো কি হয়েছে, আমাকে নিয়ে যাবে না তো? আমি একা একাই চলে যাবো, একা একা থাকতেও পারবে। কথা বলে বললাম আমাকে নিয়ে যেতে, কিছুতেই নিয়ে যাচ্ছে না। বলছে পুতুল তুমি একা একা যেতে পারবে না। ঠিক পাবো, আমি একা একা শুধু আমি ঠিক চলে যাবো একা একা। লোক একটা কথা বলবো। কি ব্যাপার, কি হয়েছে বলুন? ওকে আওয়াজ করে বলছে, আমি তো এটা একটু এসে নিয়ে বাজি বাজছে। আমার নাম পুতুল, আমাকে চিনতে পারছো না?
আমাকে তো সবাই আপনি আপনি করে বলে না, আমাকে তুমি তুমি করে বলে, আর না তুই করে বলে। আরে বাবা, তুমি চোখে মাথা খেয়েছো নাকি? আমি তো ভাবলি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িটা কোন দিকে বলতে পারবে? আমার বাড়ি আরে বাবা চন্ডিতলা শ্রীরামপুর। বলো। সে তো অনেক দূর। অনেক দূর? অনেক দূর বলবে, বলতে পারছি তোমাকে অনেক দূর? কে বলে যেতে হবে আমাকে রাস্তাটা বলে দাও। ট্রেনে গেলে তো একটা স্টপেজ লাগে, আপনি রিক্সায়ও যেতে পারেন, আবার টোটোতেও যেতে পারেন। ওই যে মাঠটা পার হন, ওই মাঠটা পার হলে দেখবেন বড় রাস্তা, ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। আমার কাছে তো পয়সা নেই, তোমার কাছে পয়সা আছে আমাকে দাও। এই মরেছে, এ তো টাকা চাইছে। নতুন বিয়ে হয়েছে, তোমার স্বামীর নাম কি? আরে বাবা, স্বামীর নাম বলতে নেই জানো না? হ্যাঁ, আমার স্বামীর নাম জিজ্ঞাসা করছে। তুমি আমাকে টাকা দেবে কিনা বলো, তো তোমার দেবে, আমি দাম পাই যাবো। আমার কাছে নেই। টাকা কিছু লাগবে না তোমার কাছ থেকে। তো ছাড়া লোক একটা যাবে না, আমার যাও। দাদা দাদা বলছি যে আপনি আপনি একটা মেয়েকে দেখেছেন? মানে নতুন বিয়ে হয়েছে, কপালে সিঁদুর, হয়তো লাল শাড়ি পরে আছে, দেখেছেন? না না তো, না এমন কাউকে তো দেখিনি। দেখুন এদিকে কোথায় আছে, দেখুন এদিকে যেতে পারে। দেখুন দাদা আপনার সাইকেল, দাদা আপনার সাইকেল। ভাই ভাই, শ্রীরামপুর চঞ্চল যাবে? হ্যাঁ দিদি যাবো, বসুন। হ্যাঁ ঠিক আছে, বসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা এদিকে কোনো মেয়েকে আসতে দেখেছেন? মানে বউ, নতুন বিয়ে হয়েছে, দেখেছেন? হ্যাঁ, সেরকমই একজনকে দেখলাম এদিকে যেতে। এদিকে? হ্যাঁ। এটাই তো টোটো স্ট্যান্ড। দাদা দাদা বলছি, এখানে নতুন বিয়ে হয়েছে এরকম কোনো মেয়েকে যেতে দেখেছেন? না দেখিনি তো, কত লোকই তো আসে যায়, এরকম ভাবে কাউকে মনে রাখা যায় নাকি? আমি এখন কি করি? কোথায় যাই আমি? আমি পুতুলকে কোথায় খুঁজবো? আমি বরং শিমুলকে একটা ফোন করি। এই দাঁড়ো, ফোন এসেছে। ওই দেখো, তীর্থদা ফোন করেছে। নিশ্চয়ই কত তাড়াতাড়ি যাবো জানার জন্য ফোন করেছে। হ্যাঁ তীর্থদা বলুন। শিমুল, শিমুল, আমি না পুতুলকে খুঁজে পাচ্ছি না। কি? হ্যাঁ, মানে মানে কি হয়েছে জানো? ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেটা হয়ে গেছে, তারপর আমি মিষ্টি আনতে গেছিলাম, বাড়িতে ফিরে আর পুতুলকে দেখতে পাইনি। বাড়ির লোকজন জানে না, সবাই তো বিজি ছিল। কি বলছেন কি আপনি তীর্থদা? একটা মেয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, নতুন বউ। আপনাদের বাড়িতে তো এত আত্মীয় স্বজন আছে, তারা কেউ খেয়াল করতে পারলো না এত লোকজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল? না, খেয়াল করেনি কেউ, মানে কেউ বুঝতেই পারেনি, কেউ ভাবেনি যে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি মানে কোথায় গেছে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করা যাবে এখন? বলছি চারপাশটা খুঁজেছেন? শিমুল, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও ওকে পাইনি। ও তোমাদের ওখানে যায়নি তো? না না, একা একা ও এখানে কি করে আসবে? একা একা ও আসতেই পারবে না। জানি না, আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি যদি খোঁজ পাও না একবার প্লিজ আমাকে জানিও, আমি উদ্ভ্রান্তের মতো ওকে খুঁজছি। হ্যাঁ, আমরাও না আসলে একটু বেরোচ্ছিলাম, আমাদের তো শিবরাত্রির পুজো আছে।
হ্যাঁ ও কালকে বলছিল আমাকে ও যেতে চায়, সেটাই আমাকে বলছিল। কি বলছে জানো, ও না এই বাড়িতে আসার পর থেকে ওর একদম ভালো লাগছিল না। কাল রাতে খুব কান্নাকাটি করছিল, ওই বাড়িতে যাবে বলে বায়না করছিল। আমি খুব বুঝি সুঝি ওকে রেখেছি, তারপর আজকে সকালে ও বেরিয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে শিমুল। ও তো একা বাড়িতে যেতে পারবে না, ও তো রাস্তাঘাট কিছু চেনে না। আচ্ছা শিমুল ওর কোনো খারাপ লোকের পাল্লায় পড়লো না তো? আমার কিন্তু খুব ভয় করছে। তীর্থদা বলছি থানা একটা না ডায়েরি করুন, থানা একটা মিসিং ডায়েরি করুন। থানাকে বলুন, মানে পুলিশদের বলুন যাতে তাড়াতাড়ি খুঁজে বার করে। বেশিক্ষণ তো হয়নি বাড়ি থেকে বেরিয়েছে, তাই না? আমি শুধু ভাবছি ও যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে আর সে যদি ওকে ভুলি ভালিয়ে কোথাও নিয়ে যায়। তীর্থদা বলছি সেটা তো আমি আর আপনি খুঁজে বার করতে পারবো না, সেটা তো পুলিশকেই খুঁজে বার করতে হবে। আমিও এই দিকটা দেখছি, আমরা দেখছি, যদি এসে থাকে আপনাকে জানাবো। আপনিও কিন্তু খোঁজটা নিন। আর বলবেন না, আজকে তো শিবরাত্রি না, পাড়ায় শিবরাত্রির অনুষ্ঠান আছে। আমরা ভেবেছিলাম কোনো রকমের অনুষ্ঠানটা করেই তারপর আপনাদের ওখানে গিয়ে পৌঁছবো। আমি তবু ওদের বাড়িতে একবার খোঁজ নিচ্ছি যে ওদের বাড়িতে পৌঁছেছে কিনা, কোনোভাবে ওখানে উঠেছে কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার না সেই মাধ্যমিকের আগের রাতের রেজাল্ট বেরোনোর মতো পেট গুড়গুড় করছে। না কেমন যেন একটা হচ্ছে, জানো তো। সৃজন, আমি তো তোমাকে বারবার করে বলছি এই লটারিটা নিয়ে এত মাথা খারাপ করো না। আচ্ছা যদি বাই চান্স টিকিটটা না লাগে তখন কিন্তু তুমি কষ্ট পাবে। আর যদি লেগে যায় তাহলে কি হবে বলো তো? যদি একবার লেগে যায়, আরে বাবা লাখপতি বাবা মায়ের ছেলে সোনার চামচ নিয়ে আমাদের কোলে আসবে। আমার না ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। দেখো দেখো দেখো। চুপ, এখানে এসো তো, চুপ করে বসো। সেই তো সন্ধ্যে থেকে শুধু লটারির টিকিট নিয়ে পড়ে রয়েছো, আমার সঙ্গে একটু গল্প করো না গো। আচ্ছা বলো, কি বলবে বলো। আমি না, বলবে তুমি। মন থেকে একটা সত্যি সত্যি কথা বলবে আমায়। কি বলো না। তুমি আগে বলো, তুমি মন থেকে বলবে। আরে বাবা আমি তো আমার সব মনের কথা তোমার সাথেই বলি। যা কি বলো, কি বলবে। আচ্ছা সৃজন, তোমার খোকা চাই না খুকি চাই? আরে এই প্রশ্নটার কোনো মানেই নেই, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? আরে আমার ছেলেই হবে, খোকা বাবু, বুঝলে? খোকা বাবু, ছেলে ছেলে ছেলে। হ্যাঁ যোগ্য দাদা, ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো তফাৎ নেই, এবার সৃজন দত্তকে এটা বোঝানোর সময় এসেছে। ছিল 88 25, হয়ে গেল 88 52। পুরো খেলাটাই ওর বদলে দিলাম। রে এবার আমি কি করবো?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের এত কষ্টের দিনের পর আমরা ফাইনালি সুখের মুখ দেখতে পারবো। 50 লাখ জিতে গেছি, তুমি ভাবতে পারছো? আমি তো কখনো ভাবিনি 50 লাখ টাকা, মানে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি বর্ণা। আরে লেগেছে 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 লেগেছে, আরে লটারি লেগেছে লেগেছে লটারি লেগেছে, লটারি লেগেছে বর্ণা, লটারি লেগেছে লেগে গেছে লেগে গেছে। কতক্ষণেই খুশি থাকে দেখোই না। আরে লেগেছে লেগেছে লটারি লেগেছে। আরে সৃজন সৃজন তুমি থামো এবার। আরে সোনার ঝিনুকে খাবে খোকা, চড়বে সোনার গাড়ি, নয়ন শাকরা বানিয়ে দেবে সোনার মশারি। আরে ঠিকঠাক এই ঠিকঠাক এই যোগ্য দাদা গো, সৃজনের মাথাটা খারাপ হয়ে গেছে আনন্দে, তুমি থামবে একটু। আরে সারাদিন পাগলামো, থামাবো না আমি, সারাদিন নাচবো সারাদিন নাচবো। লটারি লেগেছে লেগেছে লটারি। দাঁড়াও দাঁড়াও, এই সৃজন ভালো করে নাম্বারটা মিলিয়ে দেখেছো তো? এই নাম্বারটাই তো। আরে এতবার দেখেছি না, পুরো মুখস্থ হয়ে গেছে। 87 54 88 25। এই দেখো আমি দেখাচ্ছি তোমাকে। ভগবান, এসো এসো। আরে আমার মুখস্থ হয়ে গেছে, তুমি দেখো। ও আমার গাট ফিলিংস কাজ করছিল জানো তো, লাস্টে 5 থাকলেই সৃজন এখানে 25 কোথায়? এখানে তো 52। হ্যাঁ কি বললে তুমি? হ্যাঁ দেখো। কি বলছো? কিন্তু পর্ণা একটু মনে করে দেখো, আমাদের লাস্ট নাম্বারটা 25 ছিল না? 88 25ই তো ছিল। না না 52 হতে পারে, কিন্তু 25 নাকি 52? আমারও তো সবটা গুলিয়ে যাচ্ছে গো। না না পর্ণা, আমার যতদূর মনে পড়ছে লাস্টে কিন্তু 25ই ছিল। তুমি মনে করে দেখো। আরে বাবা, তাহলে বদলাবেটা কে? ও সৃজন বলছি ছাড়ো না, এসব এখন বাদ দাও, তুমি এসব রাখো। দেখো যা হওয়ার তা তো হয়ে গেছে, যেটা হয়নি হয়নি। আর 25 হোক বা 52 হোক তাতে আমাদের কি বলো তো? এটা তো আমাদের উপার্জনের টাকা নয়, ফ্রি এর টাকা ওভাবে থাকে না, হুড় করে বেরিয়ে যায়। তুমি দেখো না, আমরা ব্যবসা করে এই টাকাটা ঠিক উপার্জন করে নেব। তুমি এখন এসব ছাড়ো তো, চলো আমাকে অফিসে পৌঁছে দেবে, চলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু কেন যেন বারবার মনে হচ্ছে লাস্টে 25ই ছিল। আচ্ছা টিকিটটা কেউ বদলে দেয়নি তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জিয়া ব্যানার্জি আমাকে বলেছিল যে ওর নাকি সকালে ট্রেনিং সেশনের পর খুব ঘুম পায়, ও ঘুম থেকে উঠতে পারে না, সেই জন্য ওর আফটারনুন ট্রেনিং সেশনটা মিস হয়ে যায়। সেই জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন ওকে 11টার সময় কল করে জাগিয়ে দিই, ওকে ওয়েক আপ কল দিতে বলেছিল জিয়া ব্যানার্জি নিজে। তাই আমি ঘটনার দিন সকালে 11টার সময় জিয়া ব্যানার্জিকে কল করেছিলাম ওর কথা মতো, এবং তার আগের দিন ফেস্টের পরে স্টোর রুমে আমি ওর রিকোয়েস্টে ওর ফোন নাম্বার নিয়েছিলাম। তখনই সদরপা দেখেছিল আমাকে জিয়ার ফোন নাম্বারটা নিতে। তোমার নাম্বারটা দাও। 9674 স্যার। এবং ঘটনার দিন সকালে আমি আমার বাড়িতে ফোন করছিলাম, আমি করিডোরে ছিলাম, বাড়িতে ফোন করেছিলাম। আমার ফুলকির সাথে তখন কথা হচ্ছিল না, আমার ফুলকির উপর রাগ হয়েছিল। আমি ইনফ্যাক্ট ফুলকির বিষয়ে কথা বলতে আমার বাড়িতে ফোন করেছিলাম। তখন আমার সামনে দিয়ে কোনো একজন স্টাফ যায় বলতে যে ফুলকি নাকি চেঞ্জিং রুমে অসুস্থ হয়ে পড়ে রয়েছে।
ফুলকির ব্রিদিং প্রবলেম আছে, ধর্মপথার ওর শ্বাসকষ্ট হয়, তো আমি চিন্তায় পড়ে গিয়ে চেঞ্জিং রুমে ছুটে যাই, কিন্তু এর কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ আছে আমার কথাগুলোর? জিয়া ব্যানার্জি আমার উপর যে অভিযোগটা করছে তারও কোনো প্রমাণ নেই, কিন্তু আমার কথা এখানে কেউ বিশ্বাস করবে না। দেখ না, মুখগুলো দেখ সবার, তুই নিজের চোখে দেখ না। একটা লোকও বিশ্বাস করছে না আমার কথা, সবাই জিয়া ব্যানার্জিকেই বিশ্বাস করছে না। আরে অতীতেও তো আমার সাথে এরকম সেম সিচুয়েশন হয়েছে। প্রমাণ করতে পেরেছি আমি নির্দোষ। যাদের কোনো সাক্ষী থাকে না, যাদের কোনো প্রমাণ থাকে না, তারা নির্দোষ প্রমাণিত হয় না। এখানে সত্যি মিথ্যের কোনো দাম নেই। দুপক্ষের সওয়াল জবাব শুনে আদালত অভিযুক্ত রোহিত রায় চৌধুরীর জামিন নামঞ্জুর করছে এবং তার সাথে আপাতত তাকে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিচ্ছে এই আদালত। ভবিষ্যতে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ এই আদালতে অভিযুক্ত রোহিত রায় চৌধুরীকে নির্দোষ প্রমাণ করবার জন্য নির্দেশ দিচ্ছে এই আদালত। আদালতের কাজ আজকের মতো এখানেই শেষ। চিন্তা করো না, তোমার গায়ে আমি হাত তুলবো না। তবে তুমি স্যারের নামে যে অভিযোগগুলো করেছো সেগুলো যে মিথ্যে সেটা আমি প্রমাণ করে দেব। কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি এখানে কোনো কথা না, বাড়ি চলো, আমরা কোর্টে দেখে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি দেখছি যাতে কোনোভাবে অভিযোগের মাত্রাটা কম করা যায়। আউট অফ দ্য কোর্ট আমি দেখছি জিয়ার সাথে যাতে কোনোভাবে সেটেলমেন্ট করা যায়। দরকার নেই শালিনী। আমার মতন একজন জঘন্য অপরাধীর পাশে দাঁড়ানোর চেষ্টাও করো না তুমি। আমার মতন একজন লুজারের পাশে দাঁড়ানোর কোনো মানে হয় না। মা, তুমি ভেঙে পড়ো না, তুমি শক্ত শক্ত জানো। দিদি মাকে দেখে রাখবি কিন্তু, আর ফুলকিকেও দেখে রাখিস। ও যেন অস্থির না হয়ে ওঠে, ওর ক্যারিয়ারটা যেন কোনোভাবে নষ্ট না হয়। চলো অংশটা। দাদা ভাই, আমাকে নিয়ে চলো না স্যারের বদলে। স্যার হাজতে থাকতে পারবে না। ফুলকি প্লিজ, তুমি একটু শান্ত হও, আর এমন কিছু করো না যাতে বিপদ আরো বাড়ে। নিজেকে সামলা ফুলকি, চলো রোহিত। স্যার, আমি ঠিক কিছু ব্যবস্থা করব। আমি আপনাকে বেশি দিন কষ্ট পেতে দেব না। আমি জানি তো ফুলকি, তুমি বরাবর আমার পাশে থাকবে। তুমি আমাকে কোনোদিনও কষ্ট পেতে দেবে না ফুলকি, আমি জানি খুব ভালো করে। কিন্তু তোমাকে তো তোমার নিজেরটাও দেখতে হবে, তাই না? এখন নিজেকে নিয়ে ভাবো, শুধু নিজের বক্সিং ক্যারিয়ারটা নিয়ে ভাবো ফুলকি। মনে রেখো, আমার স্বপ্ন পূরণ কিন্তু তুমি করবে।
চলো সুধা। এখানে বেশি কথা বলছি না, তবে জমির কাগজপত্রটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন। আমার পক্ষে আর বেশি অপেক্ষা করা সম্ভব নয়। চলি। সবার খালি মতলব 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 ছাড়া কেউ এক পাও এগোয় না। সিরিয়াসলি এখন রোহিতের সাজা হলো না, এক্ষুনি জমির কাগজ চাইও না। হাবভাবখানা দেখো, রাজ্য জয় করে ফেলেছে। আরে বাবা, রুদ্ররূপ সান্যালের আগে উদ্দেশ্যটা সফল হবে, তারপরে তো কাগজ জমি। কাকে বোঝাবো আমি? কেউ কিছু বোঝে না, সবাই খালি প্যাচাল পাড়তে ব্যস্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্রাহ্মণ দেবের খুব খিদে পেয়েছে, তাই উনি একটুও থামছেন না। আর তুমিও থেমো না দাদা, নিয়ে এসো আরো ভোজন দাও ব্রাহ্মণ দেবকে। কানাই, ব্রাহ্মণ দেব তো আশ্রমের 3 দিনের খাবার একবারেই খেয়ে ফেললেন। এখন আশ্রমে এক দানা অন্নও পড়ে নেই। দাদা তাহলে তুমি তোমার লাড্ডু দিয়ে দাও। কানাই, লাড্ডুর পাত্র পুরো ফাঁকা হয়ে গেছে। আর ব্রাহ্মণ দেবের ভোজন তো দেখছি শেষই হচ্ছে না। বালকেরা কথা কম বলো, শীঘ্র ভোজন নিয়ে এসো। আমাদের ক্ষমা করে দিন ব্রাহ্মণ দেব, আমাদের কাছে যতটুকু ভোজন ছিল আপনি খেয়ে ফেলেছেন, আর আমাদের কাছে ভোজন নেই। ব্রাহ্মণকে আধ পেটে খাইয়ে রাখবে তোমরা? এই তোমাদের সেবা? ব্রাহ্মণ দেব, আমরা তো সম্পূর্ণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আপনার খিদের পরিমাণ কত। তোমরা আমাকে ভোজন দাও বা না দাও, কিন্তু আমি তোমাদের অভিশাপ অবশ্যই দেব। ব্রাহ্মণ দেব দাঁড়ান। একজন ব্রাহ্মণকে অভিশাপ দেওয়া থেকে আটকাও। ব্রাহ্মণ দেব, যদি আপনার এত ইচ্ছে থাকে তাহলে দিয়ে দিন আমাদের অভিশাপ, কিন্তু আগে পায়েসটা তো খান। ব্রাহ্মণ দেব, আমায় বিশ্বাস করুন, এই পায়েস খেয়ে আপনি তৃপ্তি পাবেন। যখন তোমাদের এত ভোজনে আমি তৃপ্ত হলাম না, তখন এই সামান্য পায়েসে কি হবে? আপনি আমার অতিথি, তাই একবার আমাকে নিজের হাতে করে খাওয়ানোর সুযোগ দিন ব্রাহ্মণ দেব। সুন্দর, সুস্বাদু, তৃপ্তিদায়ক এই পায়েস খেয়ে তো আমার আত্মা তৃপ্ত হয়ে গেল। ব্রাহ্মণ দেব, আমি কি আরো ক্ষীর আনবো? না কানাই, এই পায়েস খেয়ে তো যেন আমার জন্ম জন্মান্তরের খিদে মিটে গেল। এবার আমি বিশ্রাম করতে চাই, কিন্তু যতক্ষণ আমি বিশ্রাম করব তুমি পাখার বাতাস করবে, আর তুমি আমার পা টিপে দেবে। মনে থাকে যেন, বিশ্রামের পরে যখন আমার চোখ খুলবে, তখন তোমরা দুজন যদি আমার সম্মুখে না থাকো, তাহলে আমি তোমাদের অভিশাপ দিয়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।